পুরাতন বছরকে আমরা বিদায় জানাই। পুরনো যত গ্লানি মালিন্য যে বৈশাখের পর নিদাঘে অগ্নিস্নাত হয়ে আমাদের পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়েছে। চির নূতন বারবার ধরা দেয় গল্পে, গানে, কবিতায়, নাট্যে। এই নতুনের সাথে মনের রং বাড়িয়ে নিতে আমাদের অনুষ্ঠান রং যেন মন মনে লাগে। আমাদের প্রথম নিবেদন শুভমের কণ্ঠে কলকাতার উপর একটি নিবন্ধ পাঠ। আজ পয়লা বৈশাখ, বাঙালির 13 পার্বণের প্রথম পার্বণ। বিশ্ববাসীর কাছে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, শহীদ ক্ষুদিরাম থেকে অমর্ত্য সেন। আর যে জায়গাটার সাথে বাঙালির আত্মিক সম্পর্ক সব থেকে বেশি তা হলো কলকাতা। কিন্তু আজকের এই কলকাতা কীভাবে তিলোত্তমা কলকাতা হিসেবে গড়ে উঠল তা গল্পই আজকে বলার চেষ্টা করব। কলকাতা শহরের উল্লেখ আমরা আকবরের আমলে আইনে আকবরী গ্রন্থে কলিকাতা গ্রামের উল্লেখের মাধ্যমে পাই। এছাড়াও বিপ্রদাসের মন্ত্রমঙ্গলে সরাসরি কলিকাতার উল্লেখ না মিললেও তার আভাস মেলে। তবে কলকাতা শহর হিসেবে আত্মপ্রকাশ করার পূর্বে এই অঞ্চলের মালিকানা কার হাতে ছিল তা নিয়ে রয়েছে মতভেদ। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি যে দিহি কলিকাতা অঞ্চলের শাসনভার ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে। 1717 সালে এক ইংরেজ চিকিৎসক কঠিন অসুখ থেকে বাদশাহ ফারুক শিয়রকে সারিয়ে তুললে তিনি খুশি হয়ে কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি দেন, যা ফারুক শিয়রের ফরমান নামে পরিচিত। এই সময় থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ইংরেজদের আনাগোনা বাড়তে থাকে। একদম প্রথম পর্বে গোবিন্দপুর অঞ্চলে কেল্লা স্থাপন করে কোম্পানি। এর ফলে বহু পরিবারকে চলে যেতে হয় কলকাতার উত্তরে সুতানুটি গ্রামের দিকে, এবং এর থেকেই জন্ম হয় আজকের উত্তর কলিকাতা জনপদে। তবে তৎকালীন কলকাতার বিস্তার ছিল উত্তরে মারহাট্টা ডিচ, যা আজকের বাগবাজার খাল নামে পরিচিত, তা থেকে দক্ষিণে কালীঘাট মন্দির পর্যন্ত। এর ফলে পরে 1756 খ্রিস্টাব্দে নবাব কলকাতা আক্রমণ করে পুরনো কেল্লা ধ্বংস করে দিলে ইংরেজরা আরও কিছুটা দক্ষিণে সরে গিয়ে বানায় বর্তমান কেল্লা, যা পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম নামে পরিচিত হয়। এই কেল্লা আগের থেকে হয় অনেক বেশি সুরক্ষিত এবং শক্তপোক্ত। আসলে বর্তমানে যেখানে জিপিও ও মহাকরণ অবস্থিত, ঠিক তার নিচেই ছিল পুরনো কেল্লার অবস্থান। এই নতুন কেল্লা বানানোর সাথে সাথে কলকাতার ভৌগোলিক মানচিত্রে বেশ কিছু পরিবর্তন সাধিত হতে থাকে। 1777 সালে দুর্গ নির্মাণের কাজ শেষ হলে দুর্গের সামনের যে জঙ্গলাকীর্ণ অঞ্চলটি চৌকঙ্গী গ্রামকে নদী থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তাকে কেটে পরিষ্কার করে দেওয়া হয়, এবং তার ফলে বিস্তৃত যে তৃণভূমির জন্ম হয় সেটি আজকে বর্তমানে ময়দান নামে পরিচিত। বর্তমানে ইডেন গার্ডেন, রেসকোর্স থেকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজভবন, ফোর্ট উইলিয়াম থেকে ভারতীয় জাদুঘর প্রভৃতি এই সমস্ত জিনিসই এই বিস্তৃত ময়দানের বিভিন্ন অংশে অবস্থিত। আর ঠিক এই ময়দানের পিছনেই যে বিস্তৃত খোলা অংশটি আছে সেটি এসপ্ল্যানেড নামে পরিচিত হয়, যার অর্থ হাওয়া খাওয়ার স্থান বা বৈকালিক ভ্রমণের স্থান। বিভিন্ন গ্রন্থ যেরকম আলালের ঘরের দুলাল, কেরি সাহেবের মুন্সি, হুতম প্যাঁচার নকশা প্রভৃতি গ্রন্থে জানা যায় যে অত্যন্ত গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পেরে সাহেবরা বিকেলের দিকে এই অঞ্চলে আসতেন গঙ্গার হাওয়া খেতে। তার থেকেই অঞ্চলটির এরূপ নামকরণ হয়। কলকাতা শহর যতই এগোতে থাকে তার সাথে সাথে বাড়তে থাকে তার রাস্তার প্রয়োজনীয়তা। যতদূর জানা যায় আজকে রবীন্দ্র সরণি হলো কলকাতার প্রাচীনতম রাস্তা, যা চিতপুর রোড নামে পরিচিত। শোনা যায় ভয়ঙ্কর এই রাস্তা ছিল বাঘ এবং হায়নার দ্বারা উপদ্রুত, তবে বহু মানুষ এই রাস্তা ব্যবহার করতেন কালীঘাট মন্দির যাওয়ার জন্য। তাই অনেক ইংরেজ এই রাস্তাকে ব্যঙ্গ করে বলতেন পিলগ্রিমস রোড। এর পরবর্তীতে একে একে গড়ে উঠতে থাকে বিভিন্ন রাস্তা, তার সাথে বাড়তে থাকে গাড়ির ব্যবহার। কিন্তু মজার ব্যাপার হলো অষ্টাদশ শতকের শুরু পর্যন্ত ঘোড়ার গাড়ি ছিল শুধুমাত্রই বিত্তশালীদের ব্যবহারের জন্য। কিন্তু হঠাৎ করে পালকি বেহারারা ধর্মঘট করলে ব্রিটিশ সরকার তাদের শাস্তি দেওয়ার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহারে অনুমতি দেন, এবং ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ভাড়ায় খাটা শুরু হয়। প্রথম কলকাতার ব্রাউনি সাহেব এই গাড়ি তৈরি করেন বলে লোকমুখে এই গাড়ি ব্রাউনি সাহেবের গাড়ি নামে পরিচিতি পায়। এভাবেই ধীরে ধীরে বাঙালির যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি। প্রায় আরও 1 শতক পরে এই স্থান নেয় ট্রাম, যদিও আর্মেনিয়াম ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রামও টেনেছিল সেই ঘোড়া। ইতিহাসের নিয়মই হলো মানুষ যেখানে বসতি গেড়েছে সেখানে গড়ে তুলেছে তাদের উপাসনা গৃহ। একইভাবে কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্তে গড়ে ওঠে 2 শক্তি কেন্দ্র, দেবী চিত্তেশ্বরীর মন্দির
ও কালীঘাটের কালী মন্দির। কলকাতার এই দুই সীমানা মন্দিরের পাশাপাশি চিতপুর রোডের ওপর ছিল বিখ্যাত জমিদার গোবিন্দরাম মিত্র ব্ল্যাক প্যাগোডা বা নবরত্ন মন্দির, যা 1731 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়। তাছাড়াও কুমোরটুলির বানেশ্বর শিব মন্দির, শোভাবাজারের হাটখোলার রামেশ্বর শিব মন্দির, নিমতলা স্ট্রিটের দুর্গেশ্বর শিব মন্দির ছিল গুরুত্বপূর্ণ। কলকাতা প্রকৃত অর্থেই সর্বধর্মের সমন্বয়ের ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। দীর্ঘকাল ধরে এখানে মুসলিমরা বসবাস করতেন এবং তারাও এখানে গড়ে তোলেন বিভিন্ন মসজিদ। তার মধ্যে অন্যতম হলো টিপু সুলতান মসজিদ এবং নাখোদা মসজিদ। ইংরেজরা এখানে আসার সাথে সাথে তাদের উপাসনা গৃহ গির্জাও গড়ে উঠতে থাকে। গড়ে ওঠে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, সেন্ট জোনস চার্চ, সেন্ট অ্যান চার্চ, এছাড়াও রোমান ক্যাথলিক চার্চ, গ্রিক চার্চ ইত্যাদি। কলকাতার আরেকটি গুরুত্বপূর্ণ চার্চ ছিল সেন্ট অ্যান চার্চ। নামটা খুব অবাক লাগলো, সত্যিই এই নামে একটি চার্চ কলকাতায় ছিল, যা তৈরি হয় 16 শতকে। কিন্তু কালের স্রোতে তা ভেঙে পড়লে সেখানে গড়ে ওঠে আমাদের সকলের পরিচিত আজকের মহাকরণ বা রাইটার্স বিল্ডিং, যার বিখ্যাত স্থপতি ছিলেন টমাস লিওন। মূলত ইংল্যান্ড থেকে আগত করণিকদের বসবাসের জন্যই এটি তৈরি হয়, যদিও পরে এটি ব্যবহার হতে থাকে পোশাকি ভবন রূপে। এটি হলো কলকাতার প্রথম 3তলা ভবন। টমাস লিওনের নামে এই জায়গাটি পরিচিতি হয় লিওন রেঞ্জ নামে, পরে ডালহৌসি এবং আরও পরে বিবিধিবাগ নামে। এভাবেই মহাকরণ থেকে নবান্ন, লিওন রেঞ্জ থেকে বিবিধিবাগ, এসপ্ল্যানেড থেকে ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এগিয়ে চলেছে আমাদের কলকাতা। ইতিহাসকে সাক্ষী রেখে বর্তমানের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে আমাদের তিলোত্তমা নগরী কলকাতা। হয়তো আরও বেশ কিছু বছর বাদে কলকাতার ইতিহাসে যুক্ত হবে আরও কিছু পাতা, হারিয়ে যাবে পুরনো কিছু পাতা, কিন্তু রয়ে যাবে কলকাতার আদি অকৃত্রিম ইতিহাস। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। পরবর্তী নিবেদন সিনচিনিয়ে গলায় একটি গান। রঙ্গ 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 डालू तेरी सखी में अंग अंग आज रंग डार दो, तेरी सखी में अंग अंग आज रंग डार दो, अपने जी से प्रेम रंग कैसे मैं उतार दूं, मेरी सखी में अंग अंग आज रंग डार दो, अपने जी से प्रेम रंग कैसे मैं उतार दूं, मेरी सखी। तेरे बिना कहीं भी ना व्याकुल मन लागे, विरहन सुर ताल साज आज तेरे आगे, नैनन को चैन नहीं रैन रैन जागे, एक पल में टूट जाए सांस के ये धागे, तू जो मुँह फेरे सखी देह प्राण त्यागे, पल भर तू देख मुझे जिंदगी गुजार दो, मेरी सखी एरी सखी में अंग अंग आज रंग डार दूं, अपने जी से प्रेम रंग कैसे मैं उतार दूं, मेरी सखी। আমাদের প্রাণে আমার পরবর্তী নিবেদন একটি রবীন্দ্রনাথের কবিতা। বসে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সুলীলা পুকুর, পুরী হতে দূরে গ্রামের নির্জনে শিলাময় ঘাট চম্পক, স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী পুর, সে পথ সে ঘাট আজিয়ে প্রভাব জনহীন রাজশাসন, নিকটে যে কটি আছিল কুটি, ছেড়ে গেছে লোক তাই নদীতে, স্তব্ধ ভূমি কেবল পাখি পূজন যে কাঠ, আজি উত্তরিল উত্তর বায়ে উতলা হয়েছে তবু, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছিল ঢেউ ছলে ছলে, লক্ষ মানিক ঝলকি আঁচলে নেচে চলে যায় মেয়েটি, কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠে, মৃণাল ভুজনে ললিত বিষণে উল্লাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উল্লাসে
আকাশ উঠিল। স্নান সমাপন করিয়া যখন কুলে ওঠে নারী সকল, মহিষী কহিলেন, ও শীতে মরি, সকল শরীর উঠেছে শিহরি, জেলে দিয়ে আগুন উলো সহচরী, শীত নিবারিব অনলে, সখীগণ সব কুড়াইতে কুঠা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পিরানি, শাখা ধরি সবে করে টানে, সহসা সবারই ডাক দিয়া জানি, কহে সহাস্য আননে, বলো আয় তোরা, ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর কর। এত বলি রানী রঙ্গে বিহল হাসিয়া উঠিল। কহিল মালতী সকরুণ, একে পরিহাস রানীমা, আগুন জ্বালিয়ে কেন দিবে নাশে, এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন লীনজন কোন বড়বাসী বাঁধিয়াছে না জানি। রানী কহিল, সে দূর করে দাও, এদিনও দনা বইলে, অতি দুর্দম কৌতুকবত যৌবন মতে নিষ্ঠুর জন, যুবতীরা মিলে পাগলের মতো আগুন লাগানো উঠিল। ঘন ঘোর ঘোর বোম ভরিয়া ভরিয়া ফুলিয়া ফুলিয়া উঠিল, দেখতে দেখিতে সে ধুমো বিদারি, ঝলকে ঝলকে উল্কা উগারি, শত শত লোম জিহুবা প্রসাদ, বন্ধি আকাশ জুড়ে। পাতাল ফুরিয়া উঠিল যেন রে, জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক। প্রভাতে পাখির আনন্দ গান ভয়ে বিলাপে টুটিল, দলে দলে কাক কয়ে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটির হইতে কুঠিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল, ছোট গ্রামকানি লহিয়া লইল, প্রলয় লোলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে, প্রমোদ কান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী ভুবালয়ের হাতে, দীপ্ত অন্নবাসনা। তখন সভায় বিচার আসে, বসিয়াছিলেন গৃহহীন প্রজা দলে দলে আসি, দ্বিধা কম্পিত গদ গদ ভাসি, নিবেদিল দুঃখ সংকোচে বাসি, চরণে করিয়া দিল। সভা সঞ্চয়ে উঠে গেল রাজা, রক্তিম মুখমা সরল, অকালে পুষিলা রানীর আগার, কহিলা মহিষী, একে ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বলো কোন রাজ ধর্মে। বসিয়া কহিল রাজার মহিষী, গৃহ খারে কও কি বোধে, গেছে গুটি কত ছিল কুটি, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী, কত ধন যায় রাজার মহিষীর এক প্রহরের আমোদে। কহিলেন রাজা উদ্ধত রসে, বুধিয়া দীপ্ত, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝিব তোমায় নিদয়। রাজার আদেশে ক্ষীণ করি আসি, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি, নির্মম করে খুলে নিল টানি, ভিকারী নারী চির বেশ আনে, দিল নারী পথে লোহে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটে কুটির হয়েছে ছাড়, যতদিন পারো সে কটি আবার ভরে দিতে হবে তোমার। বৎসরকাল দিলেম সময়, তারপর ফিরে আসিয়া সবাই দাঁড়িয়ে কহিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণার পথিক প্রাণে,
তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে। তোমার টানে সারা বেলার গানে। ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। তার বুকে বারবার ঘুরে এসেছেন বিভিন্ন লেখক। তাদের সাহিত্যকর্ম অমর হয়ে আছে বাঙালির গানে। আমাদের পরবর্তী নিয়ে নিবেদন শুদ্ধশীলের একটি গল্প পাঠ। নমস্কার, আমি আজকে পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত প্রতিধ্বনি গল্পটি। গল্পটি প্রথম প্রকাশ পায় 27 জ্যৈষ্ঠ 1345 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 1938 সাধারণাব্দে। সোমনাথ বড়দার গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণখোলা লোক, অত্যন্ত মিশুক ও আমুদে। বাপ মৃত্যুকালে টাকা রাখিয়া গিয়াছিল, সুতরাং অন্য চিন্তা ছিল না। বিবাহের 3-4 বছরের মধ্যে স্ত্রীও মারা গিয়াছিল, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হইয়াও সে আর বিবাহ করে নাই। তাহার জীবনে একটিমাত্র নেশা ছিল, ওই বিলিয়ার্ড খেলা। তাহার পৈতৃক বাড়ি ছিল, মন্দ বাড়ি নয়, একটু সেকেলে গোছের হইলেও ভদ্রলোকের বাসের সম্পূর্ণ উপযোগী। তবু সে 17,000 টাকা খরচ করিয়া আরেকখানা বাড়ি কিনিয়া বসিল কেন, তাহার কারণ অনুসন্ধান করিতে গেলে এক বিলিয়ার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না। নেহাত খেয়ালের বশেই একদিন বৈকালে আমরা কয়েকজন সোমনাথের নতুন বাড়ি দেখিতে গেলাম। ফাঁকা মাঠের মতো বিস্তৃত গঙ্গার তীরে অনুচ্চ পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি। চতুষ্কোণ বাড়ি, চারিদিকে নিচু বারান্দা, মধ্যস্থলটি প্রায় দ্বিতলের মতো উঁচু হইয়া আছে। একটা প্রকাণ্ড ঝাউগাছ নিতান্ত সঙ্গীহীনভাবে একপাশে দাঁড়াইয়া আছে। বাড়ির পিছন দিয়া গঙ্গা প্রবাহিত। সম্মুখে ফটকের স্তম্ভে শ্বেতপাথরের ফলকের উপর নাম লেখা আছে ইখোস, প্রতিধ্বনি। বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল। চাবি খুলিয়া বাড়ির ভিতরটা আমাদের দেখাইল। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি, চেয়ার, সোফা, পালঙ্ক ঘরে ঘরে যেমন ছিল তেমনই সাজানো আছে। বাড়ির ঠিক মধ্যস্থলে একটি প্রকাণ্ড হলঘর, ছাদ খুব উচ্চ, বহু ঊর্ধ্বে কাঁচে ঢাকা স্কাইলাইট দিয়া আলো আসার ব্যবস্থা, তবু ঘরটি ছায়াচ্ছন্ন। চৌকিদার সুইচ টিপিয়া আলো জ্বালিয়া দিল। কয়েকটি বাল্ব একসঙ্গে জ্বলিয়া উঠিল। তখন দেখিলাম ঘরের মাঝখানে একটি বিলিয়ার্ড টেবিল রইয়াছে। টেবিলের উপর সবুজ আবরণে ঢাকা 3টি বাল্ব কেবলমাত্র টেবিলের সমতল পৃষ্ঠের ওপর আলো ফেলিয়াছে। ঘরের অন্য আবরণ বিশেষ কিছু নাই। দেয়ালের ধারে 2টি সেটি, একধারে বিলিয়ার্ড যষ্টি রাখিবার র্যাক, তাহাতে সারি সারি কয়েকটি কিউ রাখা আছে। দেয়ালের গায়ে একটি কালো রঙের মার্কিন বোর্ড, কতদিন পুরনো বলা যায় না, তাহাতে অঙ্কের চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হইয়া গিয়াছে। চারিদিকে তাকাইয়া সোমনাথ মৃদুস্বরে বলিয়া উঠিল, বাহ! সত্যই ঘরের অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের ওপর একটি অনির্বচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করিয়াই আমি তাহা উপলব্ধি করিয়াছিলাম। তাই সোমনাথকে সমর্থন করিয়া আমিও ওই জাতীয় একটা কিছু বলিতে যাইতেছি, এমন সময় কানের কাছে কে যেন চাপা গলায় বলিয়া উঠিল, আহ! চমকিয়া পিছনে তাকাইলাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পিছনে তাকাইছিল, কিন্তু পিছনে কেহই নাই। আমরা উদ্বিগ্নভাবে পরস্পর দৃষ্টি বিনিময় করিতে লাগিলাম। তখন বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝাইয়া দিল যে উহা প্রতিধ্বনি। এ ঘরে প্রতিধ্বনি আছে, কথা কহিলে অনেক সময় কথার ভগ্নাংশ ফিরিয়া আসে। আশ্বস্ত হইলাম বটে, কিন্তু মনে একটু ধোঁকা লাগিয়া রহিল। চৌকিদার অতগুলো কথা কইল, ওই তাহার একটা কথাও তো ফিরিয়া আসিল না। যা হোক, পরিদর্শন শেষ করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। ফিরিবার পথে সোমনাথ একবার বলিল, খাসা বাড়িখানি, আর ওই বিলিয়ার্ড রুমটি চমৎকার। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব তাহাকে কতদূর মন্ত্রমুগ্ধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম দিন 10 পরে, যখন শুনিলাম সে বাড়িখানি খরিদ করিয়াছে। তারপর আরো বিস্ময়কর সংবাদ, সে পৈতৃক বাড়ির বাস তুলিয়া দিয়া নবকৃত বাড়িতে উঠিয়া গেল। গৃহপ্রবেশের দিনে আমাদের সকলকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেও বটে,
কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসবের স্পর্শ লাগিল না। কেবলই মনে হইতে লাগিল এটা যেন সোমনাথের চিরবিদায়ের ভোজ। দাঁড়াইলও তাই। সোমনাথ যেন মনের দিক দিয়ে আমাদের অনেক দূরে সরিয়া গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসিত এবং আগের মতন হাসি গল্প করিবার চেষ্টা করিত বটে, কিন্তু দেখিলাম তাহার মনটা আগাগোড়া বদলাইয়া গিয়াছে। পূর্বে যেমন সমস্ত গল্প কৌতুক ও খেলায় মন প্রাণ ঢালিয়া যোগ দিতে পারিত, এখন আর তেমন পারে না। তাহার প্রাণখোলা হাসিটাও যেন কেমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছে। যে এতদিন রক্তমাংসের মানুষ ছিল, সে যেন হঠাৎ আকস্মাৎ অবাস্তব ছায়ায় পরিণত হইয়াছে। ক্লাবে বসিয়া সোমনাথ সম্বন্ধে কথা হইতেছিল, এমন সময় বরদা হঠাৎ আমাকে লক্ষ্য করিয়া বলিল, যে রাত্রে সোমনাথ আমাদের নেমন্তন্ন করে খাইয়েছিল সে রাত্রির কথা তোমার মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলছিলে, আমি বসে তোমাদের খেলা দেখছিলুম। সে সময় তোমার নিজের খেলার মধ্যে কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করেছিলাম তা নিজের কাছে এতদিন স্পষ্টভাবে স্বীকার করি নাই। সেদিন আমার খেলা যেন আশ্চর্য রকম খুলিয়া গিয়াছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হইয়াছিল আমি খেলিতেছি না, অন্য কেহ আমার হাত ধরিয়া খেলাইয়া দিতেছে। আমি হয়তো পটরেড মারিবার চেষ্টা করিয়াছি, কিন্তু বলের সহিত কুয়ের সংস্পর্শ ঘটিবার পূর্ব মুহূর্তে কে যেন অদৃশ্য হাতে আমার হাতে ঈষৎ নাড়া দিয়া আমাকে লক্ষ্যভ্রষ্ট করাইয়া দিতেছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করিয়া সমস্ত টেবিল ঘুরিয়া একটা অসম্ভব পকেটে প্রবেশ করিয়াছে। এমন অনেকবার ঘটিয়াছিল। ক্রমে আমার মনে এমন একটা মোহচ্ছন্ন ভাব আসিয়া পড়িয়াছিল যে যন্ত্রচালিতের মতন খেলিয়া গিয়াছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাতে পারে নাই। আমি বিস্ফারিত নেত্রে চাহিয়া আছি দেখিয়া বরদা বলিল, লক্ষ্য করেছিলে তাহলে? আমি আর একটা জিনিস শুনেছিলুম যা তোমরা কেউ শোনোনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল। 3টে বল ঠোকাঠুকি হয়ে 3টেই একই পকেটে গেল। ঠিক তারপরই কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে উঠল। অমূল্য বলিল, ওটা প্রতিধ্বনি। যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব, সেখানে ভূত প্রেত টেনে আনার কি মানে হয় বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ার আওয়াজ প্রতিধ্বনিত হলে সেটা হাততালির মতনই শোনায়। বরদা বলিল, আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বরাবরই হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময়ই হলো কেন? কিছুক্ষণ কোনো কথা হইল না। ঋষি আমাদের আলোচনাকে সিধা পথে ফিরিয়া আনিয়া বলিল, সে যা হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথ যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেল, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিল, এর কারণটা তো কেউ দেখাতে পারল না। তাকে ভূতে পেয়েছে এ কথাও শ্রদ্ধা করা যায় না, তবে হয়েছে কি তার? চুনি এতক্ষণ বসিয়া আলোচনা শুনিতেছিল, কোনো কথা বলে নাই। এখন একবার গলা খাঁকারি দিয়া বলিল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এইসব হানাবাড়ি সম্বন্ধে। এখনো থিওরিটা খুব স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবুও। কি থিওরি তোমার, শুনি না? চুনি একটু ইতস্তত করিয়া বলিল, ওই প্রতিধ্বনি শব্দটার মধ্যেই আমার থিওরির বীজ নিহিত আছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে, তেমনি বাস্তব ঘটনারও প্রতিধ্বনি থাকতে পারে নাকি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো, ব্যাপারটা মূলে একই। গ্রামাফোন রেকর্ডের মতন হানাবাড়িগুলোও অতীতের কতকগুলো বাস্তব ঘটনাকে সঞ্চয় করে রাখে, তারপর সুবিধে পেলেই তার প্রতিধ্বনি করে থাকে। তোমার কি মনে হয় বরদা? বরদা ক্ষণেক চুপ করিয়া থাকিয়া বলিল, তাহলে তোমার মতে প্রেতজনই নেই? যেগুলো ভৌতিক ফিনোমেনন বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র। চুনি বলিল, সেইটাই আমি পরীক্ষা করে দেখতে চাই। তোমরা কেউ রাজি আছো? আমি বললাম, কি করতে হবে? চুনি বলিল, আমি স্থির করিয়াছি একদিন সোমনাথের বাড়ি গিয়া রাত্রি যাপন করিব। আমি চুনির মুখের দিকে ফিরিলাম, বলিলাম, বেশ, আমিও তোমার সঙ্গে যেতে রাজি আছি। কালই চলো তাহলে, শনিবার আছে। পরদিন সন্ধ্যাবেলা সোমনাথের বাড়ির সম্মুখে যখন পৌঁছিলাম, তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। প্রকাণ্ড হাতার মাঝখানে বাড়িখানা যেন একবারে জনশূন্য মনে হইল। বাড়ির বারান্দায় উঠিয়াও কাহাকে দেখিতে পাহিলাম না। আমি ও চুনি পরস্পর মুখ তাকাতাকি করিতে লাগিলাম। হাঁক দেব কিনা মনে করিতেছি, এমন সময় ভিতর হইতে খটখট শব্দ শুনিতে পাইলাম। ভুল হইবার নয়, বিলিয়ার্ড বলের ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য বোধ হইল, এই ভর সন্ধ্যাবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলিতেছে? কাহার সহিত খেলিতেছে? দুজনে ভেতরে প্রবেশ করিলাম। কোনো ঘরে এখনো বাতি জ্বলে নাই, কেবল বিলিয়ার্ড রুমটিতেই আলো জ্বলিতেছে। আমরা নিঃশব্দে দরজার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। টেবিলের উপরকার সবুজ শেডে ঢাকা বাতি 3টি শুধু জ্বলিতেছে, তাহাদের আলোকচক্রের বাহিরে ঘর অন্ধকার।
এই আলো অন্ধকার সীমানায় টেবিলের ধারে দাঁড়াইয়া সোমনাথ আত্মনিমগ্নভাবে কুয়ের মুখাগ্রে খড়ি লাগাইতেছে। ঘরে আর কেহ নাই। চুনি বলিয়া উঠিল, কি হে, একলাই খেলছ? কে? সোমনাথ চমকাইয়া মুখ ফিরাইল, তারপর দ্রুত দ্বারের কাছে আসিয়া সুইচ টিপিল। ঘরের অন্য আলোগুলো জ্বলিয়া উঠিল। আমাদের দেখিয়া সে প্রথম কিছুক্ষণ নিষ্পলক চক্ষে চাহিয়া রহিল, যেন ভালো করিয়া চিনিতে পারিল না। আমরাও অপ্রতিভভাবে তাহার মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। বুঝিলাম আমাদের সহিত তাহার মনের সংযোগ এমন পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হইয়া গিয়াছে যে সে সহসা জোড়া লাগাতে পারিতেছে না। যা হোক, শেষ পর্যন্ত হাসির একটা চেষ্টা করিয়া সে বলিল, আরে তোমরা! তারপর হঠাৎ কি ব্যাপার? সোমনাথের কণ্ঠে যে সহজ অকৃত্রিম সমাদরের সুর শুনিতে আমরা অভ্যস্ত, তাহা যেন ফুটিল না। আমি সংকুচিতভাবে বলিলাম, ব্যাপার কিছুই নয়, তোমার ঘরকন্যা দেখতে এলুম। একলা বিলিয়ার্ড খেলছিলে নাকি? একলা? কথাটা বলিয়াই সে সামলাইয়া লইল। মুখের উপর দিয়ে একবার হাত চালাইয়া বলিল, হ্যাঁ, একলাই খেলছিলুম, এসো বসা যাক বাইরে। আমরা বসে কথা বলিতেছি। ক্রমে একটি অতি মৃদু সুগন্ধ নাকে আসিতে লাগিল। তাজা ফুলের বা আতর এসেন্সের গন্ধ নয়, পপৌরির মতন একটু বাসি অথচ সুমিষ্ট সৌরভ। ধীরে ধীরে গন্ধ স্পষ্টতর হইয়া উঠিতে লাগিল। তখন বুঝিতে পারিলাম জিয়ানো ল্যাভেন্ডার ফুলের গন্ধ। হঠাৎ একটা দমকা হাওয়া বাড়ির ভিতর দিক হইতে আসিয়া সমস্ত গন্ধটুকু এক নিমেষে ভাসাইয়া লইয়া চলিয়া গেল। বিস্মিতভাবে বাইরের দিকে তাকাইলাম। ঝাউগাছের জোনাকিমণ্ডিত বিরাট দেহ অন্ধকারে চোখে পড়িল। ঝাউগাছ একেবারে নিস্তব্ধ। অল্পমাত্র বাতাস বইলে যে গাছ মর্মরধ্বনি করিয়া ওঠে, তাহাতে শব্দমাত্র নাই। সোমনাথ আবার মোড়ায় বসিয়া পড়িল। চুনি প্রখর জিজ্ঞাসু নেত্রে চারিদিকে চাইতেছিল। আমি নিম্নস্বরে বলিলাম, চলে গেছে, যারা এসেছিল তারা আর নেই। চুনি, গন্ধটাও কি প্রতিধ্বনি? নিঃশব্দে আহার শেষ হইল। বুড়ো চৌকিদার পরিবেশন করিল। অনুভবে বুঝিলাম সেও আমাদের ওপর খুশি নয়। তাহার সাদা ভ্রুযুগল নীরবে আমাদের ধিক্কার দিতে লাগিল। বারান্দার এক প্রান্তে 3টি ক্যাম্প খাট পাড়িয়া শয়নের ব্যবস্থা হইয়াছিল। তাড়াতাড়ি শুইয়া পড়িলাম, কোনো মতে রাত্রিটা কাটলে যেন বাঁচা যায়। 3 জনে পাশাপাশি শুইয়া আছি, কথাবার্তা নেই। চুনি শুইয়া শুইয়া সিগারেট টানিতেছে। অন্ধকারে তাহার সিগারেটের আগুন উজ্জ্বল হইয়া আবার নিস্তেজ হইয়া পড়িতেছে। সোমনাথ একেবারে নিশ্চল হইয়া আছে, হয়তো ঘুমাইয়া পড়িয়াছে। কয়েকটা জোনাকি আমাদের বিছানার চারিপাশে উড়িয়া উড়িয়া যেন পাহারা দিতেছে। নানা কথা মনে আসিতে লাগিল। আজ যাহা ঘটিয়াছে, চুনির থিওরির সহিত তাহা একেবারে বেখাপ নয়। অতীতের ছায়ার সহিত বর্তমানের মানুষের এমন সাক্ষাৎ সম্বন্ধ ঘটে কি করিয়া? আর যদি সজীব স্বতন্ত্র আত্মা হয়, তবে উহারা কাহারা? ল্যাভেন্ডার ফুলের গন্ধ কেন আসিল? সেকালে ইংরেজ মেয়েদের ল্যাভেন্ডার ফুলের একটা শৌখিনতা ছিল শুনিয়াছি। সেই গন্ধ অতীতের কোন দেহ সৌরভের সহিত মিশিয়া ভাসিয়া আসিল? বোধহয় তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। এক মুহূর্তে সমস্ত চেতনা সতর্ক হইয়া জাগিয়া উঠিল। কিছুক্ষণ নিস্পন্দভাবে শুইয়া রহিলাম। তারপর বাড়ির ভিতর হইতে পরিচিত খটখট শব্দ কানে আসিল। ঘাড় তুলিয়া দেখিলাম চুনি বিছানায় উঠিয়া বসিয়াছে। সে নিঃশব্দ পদে উঠিয়া আসিয়া আমার কানের কাছে বলিল, শুনতে পাচ্ছ? সোমনাথ বিছানায় নেই, কখন উঠে গেছে। এসো দেখা যাক, শব্দ করো না। তন্দ্রার মধ্যে 1 ঘণ্টা কাটিয়া গিয়াছে। রেডিয়ামযুক্ত হাতঘড়ি দেখিয়া বুঝিতে পারিলাম রাত্রি 11:30। অন্ধকারে পা টিপিয়া দুজনে বিলিয়ার্ড ঘরের দিকে চলিলাম। দ্বার পর্যন্ত গিয়া আমরা আর অগ্রসর হইলাম না। টেবিলের উপর তেমনি 3টি আলো জ্বলিতেছে, বাকি ঘর অন্ধকার। সোমনাথ টেবিলের উপরে ঝুঁকিয়া বল মারিতেছিল, তাহার মুখ স্পষ্ট দেখিতে পাইলাম। মুখের চেহারা একেবারে বদলাইয়া গিয়াছে। সন্ধেবেলার সেই অবসাদগ্রস্ত মুহ্যমান ভাব আর নেই। চোখের দৃষ্টি উজ্জ্বল, খেলার আনন্দ প্রতি অঙ্গ সঞ্চালনে ফুটিয়া বাহির হইতেছে। মনে পড়িল কয়েক মাস আগে সোমনাথ এমনই ছিল। বাড়ি কিনিবার পর হইতে তাহার এই প্রাণখোলা আমোদে মাতিয়া ওঠা মূর্তি আর দেখি নাই। বল মারিয়া সোমনাথ লঘু কণ্ঠে হাসিয়া উঠিল। তারপর নিজেই সচকিতে ঠোঁটের উপর আঙুল রাখিয়া মৃদু স্বরে কি একটা বলিল। পরক্ষণে আরেকটি সুমিষ্ট হাসির শব্দ কানে আসিল। হয়তো ইহা সোমনাথেরই হাসির প্রতিধ্বনি, কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত প্রভেদ যে রমণীকণ্ঠের হাসি বলিয়া ভ্রম হয়। খেলা চলিতে লাগিল। সোমনাথ একা খেলিতেছে, তবু যেন একা খেলিতেছে না।
কাহারও সঙ্গে কৌতুকপূর্ণ প্রতিযোগিতা চলিতেছে। সম্মোহিতের মতন দ্বারের বাইরে দাঁড়াইয়া দেখিতে লাগিলাম। সোমনাথ খেলিতেছে, মৃদুস্বরে কাহাদের সহিত কথা কহিতেছে, সন্তর্পণে গলা নামাইয়া হাসিতেছে। প্রতিধ্বনিও তাহার সহিত তাল রাখিয়া চলিয়াছে। কখনো ভারী গলায় গম্ভীর আওয়াজ হইতেছে, আবার কখনো কোমল কণ্ঠের অর্ধোচ্চারিত মৃদ ভাষণ কানে কানে অর্থহীন কথা বলিয়া যাইতেছে। সমস্তই যেন চুপি চুপি, লুকাইয়া লুকাইয়া আমোদ কৌতুক চলিতেছে, তাই রঙ্গরস আরো গাঢ় হইতেছে। বুঝিতে পারিলাম আমরাই এই লুকোচুরির লক্ষ্য বস্তু। আমাদের জন্যেই ইহারা প্রকাশ্য মজলিস জমাইতে পারিতেছে না। সন্ধেবেলা আসিয়া রঙ্গ ভঙ্গ করিয়াছিলাম, পাছে জাগিয়া উঠিয়া আবার বিঘ্ন করি, তাই গভীর রাত্রে এই ত্রস্ত সতর্কতা। আমাদের পাশ দিয়া কে একজন চলিয়া গেল। শুনি নিঃশব্দে আমার হাত ধরিয়া টানিয়া লইল। ফিরিয়া আসিয়া বিছানায় বসিলাম। চুনি জিজ্ঞেস করল, সোমনাথ ছাড়া আর কাউকে দেখতে পেলে? না, চোখে দেখিনি, কিন্তু জানি। কিন্তু সেগুলো যে আমাদের মনের কল্পনা নয় তার প্রমাণ কি? সোমনাথ হয়তো পাগল হয়ে গেছে, তাই নিজের মনে মনে হাসছে, কথা কইছে। কিন্তু গন্ধ, আওয়াজ, এগুলো কি? এগুলো প্রতিধ্বনি হতে পারে। হয়তো এই প্রতিধ্বনিই সোমনাথকে পাগল করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা চোখে কিছু দেখিনি, শুধু শব্দ আর গন্ধ। অতীতের কতকগুলো শব্দ গন্ধ এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। তাতে দেহ বিমুক্ত স্বতন্ত্র আত্মার অস্তিত্ব প্রমাণ হয় না। প্রমাণ যে হয় তার পরিচয় সঙ্গে সঙ্গে পাইলাম। জোনাকির উল্লেখ আগে কয়েকবার করিয়াছি, এখন দেখিলাম কয়েকটি জোনাকি আমাদের মুখের সামনে আসিয়া শূন্যে তাল পাকাইতে লাগিল। তাহাদের সঞ্চরমান নীল আলো ক্রমশ ঘনীভূত হইয়া জমাট আকার ধারণ করিতেছে। দেখিতে দেখিতে একখানি মুখ ওই জোনাকির আলোয় শূন্যে ফুটিয়া উঠিতে লাগিল। কেমন করিয়া ইহা সম্ভব হইল জানি না, কিন্তু একটি পাংশু নীলাভ নারী মুখ স্পষ্ট আমাদের চোখের সামনে ফুটিয়া উঠিল। যেন অন্ধকারের পটে জোনাকির আলো দিয়া একটি ছবি আঁকা হইতেছে। মোমে গড়া মুখোশের মতন নিশ্চল মুখ, কিন্তু চোখে কটাক্ষ রহিয়াছে। ক্ষণেকের জন্য একটি জীবন্ত মানুষী অস্তিত্বের স্পর্শ অনুভব করিলাম। তারপর জোনাকি ছত্রভঙ্গ হইয়া গেল। দেহের সমস্ত পেশি শক্ত করিয়া রহিলাম। বুকের স্পন্দন দপদপ করিয়া কণ্ঠের কাছে ধাক্কা খাইতে লাগিল। কতক্ষণ এইভাবে কাটিয়া গেল জানি না। আমি প্রথম কথা কহিলাম, চুনি, এবার চোখে দেখা হয়েছে? এও কি প্রতিধ্বনি? চুনি উত্তর দিল, না। আস্তে আস্তে বিছানায় শুইয়া পড়িলাম। পরদিন সকালে বিলিয়ার্ড রুমে দাঁড়াইয়া সোমনাথের নিকট বিদায় লইলাম। চুনির চোখের কোলে কালি পড়িয়াছিল, সম্ভবত আমার মুখখানিও নিশ্চিহ্ন ছিল না, কিন্তু আয়নার অভাবে নিজের অবস্থা ঠিক বুঝতে পারতেছিলাম না। চুনি বলিল, একটা রাত্রি তোমাকে খুব জ্বালাতন করলুম, কিছু মনে করো না সোমনাথ। সোমনাথ বলিল, না না, সে কি কথা। চুনি বলিল, যা হোক, আমাদের দিক থেকে অভিযান একেবারে নিষ্ফল হয়নি। কতকগুলো নতুন অভিজ্ঞতা লাভ করা গেল। আমাদের শুধু দুঃখ এই যে তোমার অভিজ্ঞতা তুমি আমাদের কাছে লুকাইয়া রাখিলে, প্রকাশ করিলে না। সোমনাথ কুণ্ঠিত চক্ষে চাহিয়া রহিল। আমার থিওরি কাল তোমায় বলেছি, সেটা সত্যি কিনা ইচ্ছে করলেই তুমি বলতে পারতে। কি বলতে পারতুম? সোমনাথ ঢোক গিলল। এখনো বলতে পারো। কাল রাত্রে আমরা যা যা অনুভব করেছি সেগুলো কি এই বাড়িতে সঞ্চিত কতকগুলো স্মৃতির ছায়া, না সত্যিকারের জীবন্ত কিছু আছে? সোমনাথ উত্তর দিল না, ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। উত্তর দিল প্রতিধ্বনি, কানের কাছে চুপি চুপি বলিল, আছে আছে। নমস্কার, আমি আজকে পাঠ করব শরদিন্দু সাহিত্যের সমস্ত অঙ্গে যিনি যৌবনের ছোঁয়া দিয়েছেন, সর্বদা তিনি নতুনের পূজারী, বাংলায় বৈশাখের আহ্বানকর্তা। আজ আমাদের সর্বশেষ নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত।
কঠিনে সুহাস তবু মনে যেন রঙ তুলে মাল্য যেন শিছে হাত তবু সোজা জীবন তবু সোজা মাল্য যেন শিছে হাত তবু সোজা জীবন তবু সোজা কবিগুরুকে ছাড়া যেন সম্পন্ন হয় না বাঙালির কোনো অনুষ্ঠান। আর কবি তো সবসময় নতুনেরই পূজারী, নতুনেরই আহ্বান করে। তাই সর্বশেষে কবির সাথে গলা মিলিয়ে বলব, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক। তাই নববর্ষের এই পূর্ণ লগ্নে নতুন বৎসরে তৃতীয় শুভেচ্ছার সাথে সাথে আমরা জানাই বৈশাখকে সাদর আমন্ত্রণ। এসো হে বৈশাখ,